বিএনপিকে ভারত নীতি সুস্পষ্ট করতে হবে। এবং সর্বশেষ জানাবো, জুলাই আগস্ট আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মন্তব্যের প্রতিক্রিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপিকে ভারত নীতি সুস্পষ্ট করতে হবে। স্বর্ণলতা চমৎকার নাম, অথচ মেরুদণ্ডহীন পরজীবী উদ্ভিদ। সোনালী রঙের দেখতে চমৎকার এই উদ্ভিদ অন্যের ওপর নির্ভর করে বংশবিস্তার করে। 1949 সালে জন্ম নেওয়া আওয়ামী লীগকে একসময় মনে করা হতো দেশের মাটি ও মানুষের দল। সেই দল ক্ষমতা দীর্ঘায়িত করতে স্বর্ণলতার মতোই দিল্লির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। মেরুদণ্ড না থাকায় স্বর্ণলতা যেমন অন্য গাছ জড়িয়ে ধরে বংশবিস্তার করে, শেখ হাসিনার আওয়ামী লীগও তেমনই ভারতের উপর নির্ভর করে রাজনীতি চর্চা করেছে। ভারত নির্ভরতার শেষ পরিণতি কি হলো? 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর দেশে দলটি কার্যত অস্তিত্বহীন। দেশ এখন রাজনীতি এবং স্বাধীন মত প্রকাশের উর্বর ভূমি। 71-এর স্বাধীনতার পর শেখ মুজিব বাকশাল গঠন করলে অন্যদের রাজনীতি চর্চা নিষিদ্ধ হয়। 111-এর পর রাজনীতির ওপর কিছুদিন নিষেধাজ্ঞা ছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে আদালতের ঘাড়ে বন্দুক রেখে জাতীয় সংসদে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা তুলে দেওয়ার পর রাজনীতি কার্যত ঘরবন্দি ছিল। 2014 সালের পাতানো নির্বাচনের পর দীর্ঘদিন জামায়াতের অফিসগুলো বন্ধ করে দেয়া হয়, বিএনপিকে মাঠে নামতে দেয়া হয়নি এবং দলটি বন্ধ হলঘরে সভা সেমিনারের মধ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাব ও সংস্থাটির 7 জন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর বিএনপি বাধা বিপত্তির মুখেও মাঠের রাজনীতিতে সক্রিয় হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান এবং 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর মুক্ত বাজারে রাজনীতির দরজা খুলে যায়। এখন ভয় ভীতিহীন রাজনীতি চর্চা চলছে। কবি হেলাল হাফিজের ভাষায় এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। অন্তর্বর্তী সরকারের শাসনামলের চলমান মুক্ত বাতাস কার্যত রাজনৈতিক দলগুলোর যৌবক সময় ধরে নেওয়া যায়। এই সময় দলগুলোকে বাধাহীনভাবে জনগণের কাছে গিয়ে নিজেদের রাজনীতির চিন্তা চেতনা শোনাবেন। জনগণ তাদের পক্ষে আসবে। এতে জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে কি চায় সেটিও বোঝা যাবে। কিন্তু রাজনৈতিক দলগুলো কি সেই সুযোগ নিচ্ছে? এখন দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে তাদের রাজনীতির পরিষ্কার করতে হবে। বিশেষ করে হিন্দুত্ববাদী ভারত নীতিতে দলটির অবস্থান সুস্পষ্ট করতে হবে। প্রবাদে রয়েছে, আত্মীয় পরিবর্তন করা যায় কিন্তু প্রতিবেশী পরিবর্তন করা যায় না। কিন্তু হিন্দুত্ববাদী ভারত এমন প্রতিবেশী যে ওই দেশটির সঙ্গে প্রতিবেশী কোনো দেশের সুসম্পর্ক নেই। নেপাল, পাকিস্তান, চীন, মালদ্বীপ সবার সঙ্গে দাগ কুমড়ার সম্পর্ক। ভুটান ও শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে শীতল সম্পর্ক। কেবল হাসিনার রেজিমে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক ছিল। প্রখ্যাত দার্শনিক ও দেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তি বদরুদ্দিন ওমর বলেছেন, শেখ হাসিনা ছিলেন ভারতের কৃতদাস। দিল্লি যেভাবে নির্দেশ দিত হাসিনা কৃতদাসের মতো সেভাবে দেশ চালিয়েছেন। মূলত সিকিমের লেন্দুব দর্জির মতো শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করে 15 বছর দেশ পরিচালনা করায় পালানোর পর দিল্লিতে আশ্রয় পেয়েছে। কিন্তু দেশের মানুষ প্রতিবেশী ভারতকে বন্ধু রাষ্ট্রের বদলে শত্রু দেশ মনে করছে। হাসিনাকে বিশ্বের কোনো দেশ আশ্রয় না দিলেও দিল্লি আশ্রয় দিয়েছে। অতঃপর গত 7 মাসে বাংলাদেশের ভিতরে ভারত যা করেছে তাতে ওই দেশকে বন্ধু দেশ মনে করার কোনো কারণ নেই। গত 7 মার্চ গুলশানের একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলে অনেকগুলো দেশের কূটনীতিকরা অংশ নেন। অথচ সেখানে ভারতের হাই কমিশনার প্রণব বার্মাকে নিয়ে বিএনপির নেতাদের অতিমাত্রায় মাখামাখি দেখা গেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। যে ভারতের বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চুরমার করার চেষ্টা করছে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বিশৃঙ্খলার অপচেষ্টা করছে, জিরো টলারেন্স নীতি ঘোষণা করেও সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, সঙ্গত কারণে ভারতের প্রতি সাধারণ মানুষ বিক্ষুব্ধ। 2014 সালে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের এরশাদকে জোর করে নির্বাচনে নেয়ার কাহিনী সবার জানা।
ওয়েস্টিন হোটেলের ইফতার মাহফিলে পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর কূটনীতিকদের গুরুত্বপূর্ণ নেতাদের টেবিলে না বসিয়ে প্রণব বার্মাকে বসানো হয়। বিএনপির নেতাদের অতি মাখামাখিতে নেটিজেনরা প্রশ্ন তুলছেন, দিল্লির সমর্থন ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। বিএনপির নেতারা এখনও কি সেটা মনে করছেন? তা না হলে তো উন্নয়ন সহযোগী চীন, জাপান, ইইউ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাষ্ট্রদূতদের নিয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কথা। শুধু তাই নয়, ইফতারে দিল্লির এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় একটি বাংলা ও ইংরেজি দৈনিকের সম্পাদকদের হাস্যোজ্জ্বল দেখা যায়। কিন্তু জাতীয়তাবাদী ধারা ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী অনেক গণমাধ্যমের সম্পাদকদের দেখা যায় না। এই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কেউ কেউ বিএনপির ইফতারে হাস্যোজ্জ্বল ওই সম্পাদকের পত্রিকায় ছাপানো লেখা তারেক রহমানের বিচার করতে হবে জুড়ে দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। একদিকে ছবি সহ তারেকের বিচার দাবির প্রবন্ধ, অন্যদিকে ওই লেখকের সঙ্গে বিএনপি নেতাদের হাস্যোজ্জ্বল ছবি জুড়ে দেওয়া হয়েছে, যা বিএনপির জন্য বেমানান। নেটিজেনদের অনেকেই লিখেছেন, দিল্লির সূর্য ঢাকায় অস্তমিত হয়েছে, এখন আর দিল্লির লেজুর ধরে কোনো দলের লাভ হবে না। জামায়াত যতই লাফালাফি করুক, নির্বাচন হলে বিএনপির এককভাবে ক্ষমতায় যাওয়ার পরিবেশ বিদ্যমান। কিন্তু দলটির নেতাদের জনগণের চিন্তা চেতনা ও মনন বুঝতে হবে। দিল্লির এজেন্ডা বাস্তবায়নকারীদের সঙ্গে মাখামাখি কমাতে হবে, কারণ জনগণকে আর ফাঁকি দেওয়া যাবে না। শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানের পর জনগণের মনন বুঝতে না পারায় নির্বাচনে বিরাট বিরাট দলের প্রভাবশালী নেতাদের কম বয়সী অনুরাগ কুমার দিশানায়কের হাতে ধরাশায়ী হতে হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণ নেতারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছেন। রাজনীতির মাঠে তারা এখন হাসিনার বিচার এবং ভারতের চাণক্য নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। সাংগঠনিক ভীতি দুর্বল হলেও মানুষ যা শুনতে চায় তারা সেই আওয়াজ তুলেছেন। ফলে ব্যাপক জনসমর্থিত বিএনপিকে ভারত নীতি সুস্পষ্ট করতে হবে। নির্বাচনের মাধ্যমে আগামীতে ক্ষমতায় গেলে ভারত নীতি কেমন হবে মানুষ আগেই বুঝতে চায়, কারণ দিল্লির সঙ্গে মাখামাখির রাজনীতি মানুষ পছন্দ করছে না। দিল্লির সঙ্গে মাখামাখি করে লেন্দুপ দর্জি সিকিম খুইয়েছেন। হাসিনা 15 বছরে বাংলাদেশের সর্বনাশ করেছে। মানুষ দিল্লির দাসত্বের রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায় না। 2022 সালে গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর সংসদের সিদ্ধান্তে প্রেসিডেন্ট হিসেবে বাছাই করা হয় রনিল বিক্রমাসিংহেকে। কিন্তু কয়েক মাসের মাথায় অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ ওঠে রনিলের বিরুদ্ধে। তাদের দল ছিল সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী, কিন্তু তারা জনগণের মন মতো কাজ করতে পারেননি। বিপরীতে দুর্নীতি বিরোধী ও গরিবমুখী নীতির প্রচারণা চালিয়ে জনপ্রিয়তা পান 55 বছর বয়সী দিশানায়কে। নতুন এই নেতা সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সহ 39 জন প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন। এতে বোঝা যায়, দল যত শক্তিশালী হোক এবং নেতা যত বড়াই হন না কেন, জনগণের মনন অনুযায়ী কাজ না করলে বিজয়ী হওয়া কঠিন। শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধ হয়েছে প্রচারণা থাকলেও মুজিব জানতেন না যে 9 মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীনের পর পাকিস্তান কারাগার থেকে বের হয়ে লন্ডন ও দিল্লি হয়ে ঢাকায় ফিরে সরকার গঠন করেন শেখ মুজিব। অতঃপর মুজিব ইন্দিরা চুক্তির মাধ্যমে বেরু বাড়ি ভারতকে দিয়ে দেয়া এবং চুক্তি করে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার পর আমজনতা মুজিবের হাতে বাংলাদেশ নিরাপদ মনে করতেন না। কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ মনে করতেন। প্রতিবেশী ভারত ইস্যুতে যেমন কুকুর তেমন মুগুর প্রবাদের মতো কৌশল গ্রহণ করেছিলেন। বেগম খালেদা জিয়া জনগণের মনন বুঝে সিদ্ধান্ত গ্রহণ করায় তার হাতেও বাংলাদেশ নিরাপদ মনে করতেন। শেখ হাসিনা যেহেতু রাজনীতির নামে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছিলেন, দিল্লির কৃতদাসের ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশের সার্বভৌমত্ব বিপন্ন করে তুলেছিলেন। সেই কারণে দেশের 18 কোটি মানুষ চায় ভারতীয় আগ্রাসন প্রতিহত করে দেশের সার্বভৌম নিরাপত্তা। ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে অতি মাখামাখি সেই বার্তা দেয় না। দিল্লির সঙ্গে মাখামাখি এবং ভারতের অনুকম্পা নিয়ে ক্ষমতায় যাওয়ার যারা স্বপ্ন দেখেন তাদের হাতে দেশ নিরাপদ নয়, জনগণ এমনটি মনে করে। রাষ্ট্রবিজ্ঞান অনুযায়ী সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকলে যুদ্ধক্ষেত্রেও শত্রুর সঙ্গে কথা বলতে কূটনৈতিক ভাষা ব্যবহার করতে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বেশি পরিচিত হয়েও তিনি কথাবার্তায় দিল্লিকে ছাড় দিচ্ছেন না।
কারণ বাংলাদেশ ধ্বংসের হোতা মাফিয়া গডমাদার শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। প্রধান উপদেষ্টার চেয়ারে বসেও তিনি ভারতের মুখোশ খুলে দিতে কার্পণ্য করছেন না। হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রতিবাদে তিনি কঠোর এবং দৃঢ়ভাবে চাপের রাখার চেষ্টা করছেন ভারতকে। অথচ ক্ষমতার বাইরে থেকেও বিএনপির কিছু নেতার ভাবখানা যেন তারা ক্ষমতায় রয়েছেন কূটনৈতিক শিষ্টাচারের কারণে দিল্লির বিরুদ্ধে শব্দ উচ্চারণ করছেন না। অথচ তাদের রাজনৈতিক শত্রু শেখ হাসিনাকে দুধ কলা দিয়ে পুষছে ভারত। তাছাড়া একসময় আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল ছিল বিএনপিকে গালিগালাজ করা, বিএনপিকে স্বাধীনতা বিরোধী শক্তি, ক্যান্টনমেন্টের দল ইত্যাদি বলে টিপ্পনি কাটত আওয়ামী লীগ নেতারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।